সাকিব রুমে প্রবেশ করে দেখে সুরভি একটা নাইট ড্রেস পরে আয়নার সামনে বসে আছে। তাই আর দেরি না করে সাকিব সুরভিকে পেছন থেকে জড়িয়ে ধরল আর এক হাত দিয়ে সুরভির নাইট ড্রেসের ফিতা টেনে খুলে দিল। সুরভি সাকিবের ছোঁয়াপে একটু কেঁপে উঠল, তারপর নিজেকে সামলে নিয়ে বলল, এতক্ষণে আসার সময় হলো তোমার? কি করব বলো, অফিস করতে হয়, বউকে ফাঁকি দিয়ে তারপর তোমার কাছে আসতে হয়, একটু লেট তো হবেই ডার্লিং। বুঝলাম, আমি তো শুধু তোমার চাহিদা মেটানোর জন্য। আমাকে কেন সময় দেবে তুমি? যখন ইচ্ছা আমার কাছে আসবে, নিজের চাহিদা মেটাবে, চলে যাবে। আহ, এই রোমান্টিক সময়ে এসব না বললে হয় না তোমার? আচ্ছা আর বলবো না, সরি। বলে সাকিবের গালে একটা কিস করলো সুরভি। সাকিবও রেসপন্স দিল তার নিজের মতো করে। সুরভিকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল, নিজের ঠোঁট ডুবিয়ে দিল সুরভির ঠোঁটে। 30 মিনিট পর বিছানার চাদর গায়ে জড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে ওয়াশরুমে চলে গেল সুরভি। সাকিব এখন শুয়ে আছে। সুরভি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলে সাকিব বলে, আচ্ছা সুরভি, আমরা কি পারি না দুজনে এক হয়ে যেতে? মানে কি বলতে চাচ্ছ তুমি? মানে আমি বলতে চাচ্ছি, আমরা কি বিয়ে করতে পারি না? বিয়ে? মাথা ঠিক আছে তোমার? তুমি ভালো করেই জানো আমরা দুজনে বিবাহিত। তো কি হয়েছে? তুমিও শাফিনের সাথে সুখী নও, আর আমিও সাদিয়ার সাথে সুখী নই। শাট আপ সাকিব। তোমাকে কে বলেছে আমি শফিকের সাথে সুখী নই? শফিক আমাকে অনেক সুখী রেখেছে। আর হ্যাঁ, আমি তোমার সাথে শুই, তোমার কাছ থেকে একটু সময় চাই, এর মানে না যে আমি আমার সংসার ছেড়ে তোমাকে বিয়ে করতে চাই, বুঝেছো? সাকিব চুপ, মনে মনে ভাবছে, শালি তোকে বিয়ে করবে কে? আমি কি জানি না তুই কেমন? আমি এত তাড়াতাড়ি তোর অতীত ভুলে গেছি? আর তোর কি মনে হয় আমি সাদিয়ার সাথে সুখী নই? আরে কপাল গুড়ে সাদিয়ার মতো বউ পেয়েছি আমি। আমি বললাম তোর মন রাখার জন্য, আর দেখে নিলাম তুই কি বলিস। দুঃখিত, আমি তোমাকে কোনো দিন বিয়ে করতে পারবো না। এখন ইচ্ছা হলে আমার সাথে দেখা করবে, না হলে নাই। আরে রেগে যাচ্ছ কেন তুমি? না, আমি রেগে যাচ্ছি না। কথাটা বলেই সুরভি সোফায় গিয়ে বসলো, আর সাকিব বিছানা থেকে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। বলো কি খাবে, চা না কফি? না, আজ কিছু খাবো না সুরভি। সাদিয়া তাড়াতাড়ি বাসায় ডেকেছে আজ। আমি চললাম, বাই। হুম, নিজের স্ত্রীর দিকে খেয়াল রেখো, আর মাঝে মাঝে আমাকে একটু সময় দিও। সাকিব সুরভির কোনো কথার উত্তর না দিয়ে সুরভির বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। সাকিব চলে যাওয়ার পর সুরভি সোফা থেকে উঠে সোজা ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে তারপর বসে টিভি দেখতে লাগলো। এদিকে সাকিব বাসা থেকে বের হওয়ার সময় সুরভির বাড়ির নাইট গার্ডের সাথে গেটে দেখা হলো। সাকিবকে বাসা থেকে বেরিয়ে আসতে দেখে নাইট গার্ড বলল, আরে সাকিব স্যার, কখন এসেছেন? আর চলে যাচ্ছেন নাকি? একটু আগে এসেছি। আসলে একটা বিজনেস ডিল নিয়ে কথা বলার ছিল তো, তাই এসেছিলাম। ও আচ্ছা, তো ডিল কি হলো? হয়েছে। আমি এখন আসি। আচ্ছা স্যার। সাকিব চলে যাওয়ার পর আবুল মিয়া তার কাছে মনোযোগ দিল। এদিকে 30 মিনিট পর বাসায় পৌঁছায় সাকিব। আমি কি তোমাকে একটা প্রশ্ন করতে পারি? সাদিয়া, সাকিবের বউ। শিওর। তুমি প্রায় প্রায় দেখি দেরি করে বাসায় আসো, আর এসে অনেকটা ক্লান্ত লাগে তোমাকে। কেন? আরে আমার পাগলি বউ, অফিসের কাজে থাকি তাই। বেশি কাজ করলে তো ক্লান্ত হবই। চলো, ক্ষুধা লেগেছে, খেতে দাও। খেতে দেবো, তার আগে বলো কী এমন কাজ তোমার যে সারাদিনে করতে পারো না, রাতে করতে হয়? বললাম তো রে বাবা, বস এত সব কাজ দেয় মাঝে মাঝে, যা করতে রাত হয়ে যায়। আমি এখন খুব ক্লান্ত, খেতে দাও প্লিজ। ঠিক আছে, আগে ওয়াশরুম থেকে গোসল করে আসো, তোমাকে অনেক ক্লান্ত লাগছে। এই তো আমার লক্ষ্মী বউ, আমি এক্ষুনি গোসল করে আসতেছি। বলে সাদিয়ার কপালে আলতো করে একটা কিস করে তার মোবাইলটা টেবিলের ওপর রাখে ওয়াশরুমে চলে গেল সাকিব। এদিকে রাত 10টা। আবুল মিয়ার ডিউটি টাইম শেষ হলে সে সুরভি রুমে চলে যায় বলতে যে সে আজ চলে যাচ্ছে, কিন্তু উপরে গিয়ে দেখে সুরভি নিচের রুমে বসে আছে। আর সুরভিকে দেখে আবুলের একটু সন্দেহ হলো, কারণ আবুল মিয়া লক্ষ্য করলো সাকিব স্যার যেদিনই ম্যাডামের সাথে বাসায় কোনো কাজে দেখা করতে আসতেন, কাজ করে সাকিব স্যার চলে যাওয়ার পর প্রায় দেখতো সুরভি গোসল করে, আর ওকে একটু ক্লান্ত ক্লান্ত লাগে। আবুল মিয়া মনে মনে ভাবতে লাগলো, কী এমন কাজ করেন ওনারা যে গোসল করতে হয় আর ক্লান্ত হয়ে যায়? আর ওনাদের কাজ কি শুধু রাতে? এ কেমন বিজনেস ডিল? কী ব্যাপার আবুল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো। জি জি ম্যাডাম। কিছু বলবে? না ম্যাডাম, আমার ডিউটি টাইম শেষ, তাই বলার জন্য আসলাম। ও, তুমি যাওয়ার সময় গেটটা ভালো করে লাগিয়ে দিয়ে যেও, কেমন? আচ্ছা ম্যাডাম, তাহলে আজ আমি আসি। বলেই চলে আসলো আবুল।
গেট ভালো করে লাগিয়ে দিয়ে পাশের দোকান থেকে একটা সিগারেট নিয়ে টানতে টানতে নিজের বাড়ির দিকে হাঁটা দিতে শুরু করলো আবুল। কিন্তু মাথায় শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছে, সুরভি ম্যাডামের কাছে সাকিব স্যার কেন বারবার আসেন? সাকিব স্যারের কী এমন বিজনেস ডিল থাকে যে সেটা শুধু রাতেই করতে হয়, দিনে কেন নয়? আমাকে সব জানতে হবে, কারণ ওনাদের কাজকর্মে খুব একটা ভালো মনে হচ্ছে না। আচ্ছা, তা কি ঠিক হবে? এসব ভাবতে ভাবতে নিজের বাসা চলে আসে আবুল। এদিকে সাকিব সাদিয়া ডিনার করে রুমের লাইট অফ করে শুয়ে পড়ল। সাকিব মাথার পেছনে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে আর ভাবছে, আর সাদিয়া হঠাৎ করে আমার প্রশ্ন কেন করলো? ওর কি আমাকে নিয়ে সন্দেহ হচ্ছে? পরে আমি সুরভিকে সময় দিতে গিয়ে সাদিয়াকে একটু অ্যাভয়েড করছি না তো? এসব ভাবছে সাকিব, আর তখনই সাদিয়া বলে উঠল, সুরভি কে সাকিব? সাদিয়ার মুখে সুরভির কথা শুনে সাকিব যেন আকাশ থেকে পড়ল। তারপরেও সে নিজেকে কন্ট্রোল করে বলল, সুরভি কে মানে? সুরভিকে চেনো না? আরে সে তোমাকে মেসেজ করে। হোয়াট ননসেন্স! মেসেজ করে মানে? দেখো সাকিব, আমার কাছে কিছু লুকাবে না। তুমি তোমার মোবাইল রেখে যখন ওয়াশরুমে গোসল করতে গিয়েছিলে, তখন তোমার মোবাইলে সুরভির নামে সেভ করা একটা নাম্বার থেকে মেসেজ এসেছিল। ও আচ্ছা, এই কথা। সুরভি আমাদের ক্লায়েন্টের বউ। আসলে ওনার হাজব্যান্ড এখন দেশের বাড়ি আছে, তাই ওনার সাথে সব ডিল করতে হয়। তাই বলে তুমি কি করো? বাসা পৌঁছাইছো কি না এসব মেসেজ করবে? আরে কথা বলতে বলতে বন্ধুদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেছে, তাই এইসব মেসেজ করে। প্লিজ সাকিব, আমার ভালোবাসার ভাগটা তুমি কাউকে দিও না প্লিজ। তোমাকে আমি প্রচুর লাভ করি, থাকতে পারবো না। তোমার ভাগটা আমি কাউকে দিতে পারবো না বলে সাকিবের মুখে মুখ গুজে দিয়ে কান্না করে সাদিয়া। আরে আমার পাগলি বউ, কান্না থামাও আর আমার উপর বিশ্বাস রাখো। আমি শুধু তোমার আর তোমারই থাকবো। এদিকে আবুল মিয়া তার ডিউটি ঠিকঠাকভাবে পালন করছিল আর ফের একবার সাকিবের আসার অপেক্ষা করছিল, কিন্তু সাকিব যেন কিছুতেই আসছিল না। আর এভাবে কেটে যায় 8 দিন। তারপর আবুল একদিন তার ডিউটি করছিল গেটে বসে। এমন সময় কেউ বলল, কেমন আছো আবুল? জি, জি স্যার, ভালো। আপনি এতদিন পর? কি করব বলো, ক্লায়েন্ট তো আর একটা নয়। বাদ দাও, তোমার ম্যাডাম বাসায় আছে? জি স্যার, যান ভিতরে যান। তারপর সাকিব আর কোনো কথা না বলে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে দেখে সুরভি ঘুমাচ্ছে। তাকে ডাকবে কি না এসব ভাবতে ভাবতে তাকে ডাক দিয়েই দিল। সুরভিও প্রথম ডাকে সাড়া দিল। ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে সাকিবকে বলল, কেন এসেছো আজ? কি চাই তোমার? প্লিজ রাগ করো না, আগে আমার কথা শোনো। কি শুনবো? 7-8 দিন থেকে তোমাকে কল মেসেজ করেই যাচ্ছি। কলটা পিক করেছো? কোনো মেসেজের উত্তর দিয়েছো? আরে বাবা, সাদিয়া তোমার ব্যাপারে সব জেনে গেছে, তাই ওকে নর্মাল করার জন্য এই কয়দিন ওকে একটু বেশি সময় দিয়েছি, যাতে ও আর এই বিষয়টা মনে না রাখে। সাকিব, তুমি আসলে একটা গভীর জলের মাছ। তোমাকে চেনা এত সহজ নয়, কারণ শরীফের সাথে বিয়ে হওয়ার আগে থেকেই আমি তোমাকে চিনি এবং ভালো করে জানি। তুমিও কম কিসে, তুমিও তো শরীফকে গুগলি দিয়ে বিয়েটা করেছো। আচ্ছা বাদ দাও এসব, চলো, অনেকদিন তোমাকে আদর করি না। এদিকে আবুল মিয়া তার প্ল্যান মতো সুরভির রুমে চলে আসে সাকিব সুরভি কী করে সেটা দেখার জন্য। কিন্তু এসে যা দেখলো তা দেখার জন্য আবুল মোটেও প্রস্তুত ছিল না, কারণ আবুল এসে দেখে সাকিব এবং সুরভি দুজন তাদের চরম মুহূর্তে। আবুল মিয়ার যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। মনে মনে ভাবছে, আমি যে এসব দেখলাম, এসব কি সত্যি নাকি স্বপ্ন? সুরভি ম্যাডামকে কত ভালো জানতাম আমি, আর শফিক স্যার কত বিশ্বাস করেন ম্যাডামকে, কিন্তু ম্যাডাম সেই স্যারের অনুপস্থিতিতে পরপুরুষের সাথে। ছি, মানুষ এতটা খারাপ হতে পারে। আজ বুঝতে পারছি মেয়েদের অন্ধের মতো বিশ্বাস করাই ভুল। ওনারা এত বড়লোক মানুষ, তাহলে এরা কেন পরপুরুষের সাথে এসব করবে? কিসের অভাব সুরভি ম্যাডামের? সুরভি ম্যামও কি তাহলে শফিক স্যারকে ছেড়ে সাকিবের সাথে চলে যাবেন? আবুলের কথাটা ভাবার কারণ হলো তার স্ত্রী শ্যামলী ও 2 বছর আগে তাকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গিয়েছিল। আবুল অনেক অনুরোধ করার পরও আর শ্যামলী ফিরে আসেনি। তাহলে কি শফিক স্যারের অবস্থা আমার মতোই হবে? আমি তো গরিব মানুষ, আমার আর মান সম্মান কী? কিন্তু স্যার তো একজন প্রভাবশালী মানুষ, তিনি লজ্জা লুকাবেন কি করে? তিনি কি এসব মেনে নিতে পারবেন? দরজার পাশে দাঁড়িয়ে এসব ভাবতে ভাবতে আবুলের হাত লেগে দরজায় একটু শব্দ হয়। সেই শব্দে সাকিব সুরভির চমকে ওঠে। মুহূর্তের মধ্যে তাদের সুখের মুহূর্ত অস্থির মুহূর্ত হয়েও যায়। দুজন দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখের ভাষায় স্পষ্ট, কে? দুজনের বুকে কাঁপুনি শুরু হয়ে গেছে। তখন সুরভি একটু নর্মাল হয়ে, কে? কে ওখানে? কাঁপা কাঁপা স্বরে বলল সুরভি। আবুল মিয়া চুপ। কে ওখানে? আবুল মিয়া এখনও চুপ, ভয় কাঁপছে সে। তারপর সুরভি কোনো উত্তর না পেয়ে সুরভির বুকের কাঁপুনি আরও বেড়ে গেল, কারণ তার বাসাটা এখন এই সময় কেউ থাকার কথা নয়। তার হাজব্যান্ড শফিক দেশের বাইরে আছে,
আর আবুল এখন হয়তো গেটে আছে। সে হুটহাট করে বাসায় আসে না প্রয়োজন ছাড়া। তাহলে কে হতে পারে? সাকিব সুরভির ভয়ে একাকার। কেউ দেখে ফেললে সর্বনাশ। এদিকে সাকিব এই সময়ের মধ্যে রেডি হয়ে নিল। সুরভি কোনো রকম শাড়িটা গায়ে পেঁচিয়ে নিয়ে আস্তে আস্তে দরজার দিকে হাঁটা দিতে শুরু করলো। যত দরজার কাছে যাচ্ছে বুকের কাঁপুনি আরও বেড়ে যাচ্ছে। ওদিকে আবুল মিয়াও ভয়ে মেছো বিড়াল হয়ে গেছে। কি করবে এখন কিছু বুঝতে পারছে না। এখন সুরভি ম্যাম সামনে আসলেই বা কী করবে? এখান থেকে পালানো আর সম্ভব না। তাহলে জানালা দিয়ে হয়তো দেখা যাবে। এদিকে ভয়ে ভয়ে দরজার কাছে আসে সুরভি। এসে দেখে আবুল মিয়া দাঁড়িয়ে ভয় কাঁপছে। আবুল, তুমি এখানে কি করছো? আবুল চুপ। তারপর সুরভির কথা একটু স্বাভাবিকতা দেখে সাকিব বলল, কে এসেছে সুরভি? সুরভি সাকিবের প্রশ্নের উত্তর না দিয়ে আবারও আবুলকে বলল, কথা বলছো না কেন? এই সময় তুমি এখানে কি করছো? সুরভির ধমকে আবুল ভয় না পেয়ে বরং বলল, কি করছে বুঝতে পারছেন না? আপনাদের ডিলিং করা দেখার জন্য এসেছি। ডিলিং মানে? হ্যাঁ, আপনাদের বিজনেস ডিল। এবার সুরভি আর ধমক দিল না, একটু লজ্জা পেয়ে গেল। সুরভি ভেবেছিল যে আবুল হয়তো কিছু দেখেনি বলবে। তারপরে একটু সাহসের সাথে সুরভি বলল, কি বলতে চাচ্ছ তুমি? ম্যাম, আমি কি বলছি আর বলতে চাচ্ছি সেটা। এদের কথার মাঝে হঠাৎ করে সাকিব হন হন করে বেরিয়ে গেল সবার সামন দিয়ে, কাউকে কিছু না বলেই। দেখো আবুল, তুমি ভুলে যেও না তুমি কি। তাই মনিবের কোনো ব্যাপারে এইভাবে নাক গলাতে আসবে না, বুঝেছ? এবার তোমার কাজ যাও। ঠিক আছে, আমিও দেখে নেব, বলে দেবো সব স্যারকে। শুধু আসতে দেন স্যারকে, বলে চলে গেল আবুল। এদিকে সুরভি আর বেশি কিছু না ভেবে রুমে এসে শাওয়ার নিয়ে বসে টিভি দেখতে লাগলো। ওদিকে সাকিব বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে বাসার দিকে রওনা হলো। একটা অস্থিরতা কাজ করছে সাকিবের ভেতর। যদি এসব শফিক জেনে যায় তাহলে সব শেষ, সাথে চাকরিটাও। আমাদের কোম্পানির এত বড় ক্লায়েন্ট উনি। রাত প্রায় 8টা বাজে বাসায় পৌঁছায় সাকিব। সাকিবের আজও একটু লেট করে বাসায় ফেরার দিকে সাদিয়া বলল, তোমার কি আজও কাজ ছিল? কেন? তোমার এত কাজ থাকে যে নিজের স্ত্রীর কলটাও পিক করতে পারো না। তুমি আবার কখন কল করেছো? তোমার মোবাইলটা বের করে দেখো। তারপর সাকিব ভিতরে প্রবেশ করতে করতে বলল, ঠিক আছে, আগে ফ্রেশ হই তারপর। সাকিব, তুমি আজও ক্লান্ত, গোসল করে আসো যাও। আর তোমাকে একটু টেন্স লাগছে কেন? কই, আরে না, বললাম না যে খুব ক্লান্ত। তুমি যাও, আমি আসতেছি। এদিকে সুরভি টিভি দেখছে, কিন্তু কেন জানি তার অস্থিরতা কাটছে না। মানে একটাই প্রশ্ন, আবুল কি এসব শফিককে বলে দিবে? দিতেও পারে, কারণ আবুল শফিকের কথা উঠে বসে। না, শফিককে এসব বলে দিলে আমার সর্বনাশ হয়ে যাবে। অনেক কষ্টে বিয়ে করেছি শফিককে। কি করা যায়? কি করলে আবুলকে আটকানো যাবে? এসব ভাবতে ভাবতে ক্লান্ত সুরভি। তারপর ভাবলো, আমাকে আমার পুরনো স্টাইলে ফিরতে হবে, সংসার বাজাতে। আর আমার সামনে শুধু একটা রাস্তায় খোলা। ওদিকে সাকিব ওয়াশরুম থেকে যাবার আগে পকেটে হাত দিয়ে দেখে ওর মোবাইল নাই। তারপর প্যান্টের সব পকেট, কোটের পকেট সবগুলোতে সার্চ করলো, কিন্তু পেল না। তারপর নিজের অফিস ব্যাগে দেখলো, সেখানেও নেই। এখানে সেখানে সব জায়গায় খুঁজলো, কিন্তু পেল না। খুঁজতে খুঁজতে ক্লান্ত সাকিব শেষে কোথাও না পেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সাকিবের অস্থিরতা দেখে সাদিয়া বলল, কি হয়েছে সাকিব? সাকিব মনে মনে ভাবলো সাদিয়া এই খবর শুনে নিশ্চয়ই সন্দেহ করবে, তাই কথা অন্যদিকে নিয়ে বলল, না কিছু না, তুমি ডিনার রেডি করো, আমি এক্ষুনি আসতেছি। তাড়াতাড়ি আসো। তারপর সাকিব একটু নর্মাল হয়ে শাওয়ার নিয়ে আসলো, কিন্তু মাথায় একটা চিন্তা, মোবাইলটা হারালো কোথায়? পরে আবার সুরভির বাসায় ফেলে আসেনি তো? কি হলো সাকিব, কি ভাবছো? হ্যাঁ, না কিছু না। এদিকে সাদিয়ার একটু খটকা লাগলো, ভাবছে সাকিব আজ এমন করছে কেন। তখন সাকিবের কপালে হাত দিয়ে সাদিয়া বলল, সাকিব, তোমার শরীর ঠিক আছে তো? তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি, টেনশন করো না। এদিকে সুরভি সব প্ল্যানিং করে বসে আছে আবুলের জন্য, কারণ আবুল প্রতিদিন 10টার সময় সুরভিকে বলে, তারপর বাসায় যায়। সময় যেন যাচ্ছেই না সুরভির। টেনশন কাজ করছে সুরভির মাঝে। পারে না আবার শফিককে ফোন করে সব বলে দেয় সেই ভয়ে। দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। আবুল মেয়ে প্রতিদিনের মতো আজ সুরভির রুমে আসলো তাকে বলার জন্য। এসে দেখে সুরভি বসে আছে। তাই আর দেরি না করে আবুল সুরভিকে বলল, আমি চলে যাচ্ছি। সুরভি স্পষ্ট বুঝতে পারলো প্রতিদিনের মতো আজ আবুলের কথায় কোনো রেসপেক্টনেস নেই, আর কারণটা সুরভি ভালো করেই জানে। তাই আবুলকে ডাক দিল, আবুল একটু ভেতরে আসো। জি বলেন। আচ্ছা, তোমার স্যারকে এসব বললে তুমি কি পাবে? মানে মানে তখন তুমি যা দেখেছো তা যদি তুমি শফিককে বলো তাহলে তুমি কি পাবে? কিছু না, কিন্তু আমি বলবই, কারণ এটি অন্যায়। তুমি কি জানো এটা বলার জন্য তোমার চাকরিও চলে যাবে? আমি ভয় পাই না, আর আমার বিশ্বাস আছে শফিক স্যার এমন করবে না। কেন করবে না?
আমি যদি বলি তুমি আমার দিকে খারাপ নজরে তাকাও, এটা স্যার কোনো দিনই বিশ্বাস করবে না। এসব বলে আমাকে আটকাতে পারবেন না, আমি আসি বলে চলে যাচ্ছিল আবুল। দাঁড়াও আবুল, তুমি এসব বললে তো কিছুই পাবে না, আর না বললে আমি তোমাকে এমন কিছু দেব যা তুমি কোনোদিন কল্পনাও করতে পারোনি। মানে মানে তুমি যদি আমাকে কথা দাও যে তুমি শফিককে এসব বলবে না, তাহলে তোমাকে তোমার কল্পনার বাইরে থাকা কিছু দেব। কল্পনার বাইরে? দেখুন, আমি টাকা পয়সার লোভী নই, সেটা আপনি ভালো করেই জানেন। জানি। আমি তোমাকে টাকার থেকে বেশি কিছু, মানে তোমাকে পুরো চমকে দিব। চমকে দেবেন? চমকে দিব, যা কেউ কল্পনা করতে পারবে না। আচ্ছা বলেন কি সেটা? আগে কথা দাও। আচ্ছা দিলাম, এবার বলেন। তারপর সুরভি ভাবলো এবার প্ল্যানটা কাজে লাগানোর সময়। তারপর 2 মিনিট মাথা নিচু করে কী যেন একটা ভেবে নিল। তারপর এক টান দিয়ে নিজের বুকের ওনা থেকে শরীর আঁচলটা নামিয়ে দিল। এটা দেখে আবুল তো পুরা বনে গেল। তারপর বলল, এটা কি হচ্ছে ম্যাডাম? তোমাকে বললাম না তোমাকে এমন কিছু দেবো যা তুমি কল্পনা করতে পারবে না। কিন্তু ম্যাম। কোনো কিন্তু না বলে আবুলকে জড়িয়ে ধরল সুরভি। ওদিকে সাকিব ও সাদিয়া ডিনার করে ঘুমিয়ে পড়ল। সাদিয়া ঘুমিয়ে পড়লেও সাকিব কিন্তু ঘুমাতে পারছে না, কারণ সাকিব এখনও শিওর না যে ওর মোবাইলটা কোথায় হারালো। আর ওদিকে আবার আবুলের কাছে ধরা খেয়েছে। সুরভি কি আবুলকে ম্যানেজ করতে পেরেছে? সাকিবের টেনশন যেন কমছেই না। এদিকে সুরভি আবুলকে জড়িয়ে ধরতে আবুল একটা ঝটকা দিয়ে সরে গেল, কিন্তু সুরভিও যেন নাছোড় বান্দা, তাই সে আবুলকে জোর করে ধরে বিছানা শুইয়ে দিয়ে তার ঠোঁট দখল করে নিল। আবুল কিছুক্ষণ ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু পারল না। তারপর আবুলদের ইচ্ছা না থাকা সত্ত্বেও সুরভিকে রেসপন্স দিল, কারণ এভাবে কোনো মেয়ে যদি কোনো পুরুষ মানুষকে জড়িয়ে ধরে কিস করতে থাকে, তাহলে সে কি রেসপন্স না করে থাকতে পারবে? আবুলও একজন পুরুষ, আর তার স্ত্রীর সাথে 2 বছর কোনো সহবাস নেই, তাই আবুল যেন প্রায় মরুভূমি হয়ে গেছে। আর সুরভি সেই মরুভূমিতে যেন পানি ঢেলে দিতে চাইছে, তাই আবুলও আর রেসপন্স না করে থাকতে পারল না। পরের দিন সকালে ঘুম থেকে সাদিয়ার আগে ওঠে সাকিব। উঠে সাদিয়ার মোবাইল থেকে সাকিব আর নিজের মোবাইলে কল দেয়। এদিকে সুরভি ঘুমাচ্ছে আর সাকিব কল করে যাচ্ছে। একটু পর সুরভি লক্ষ্য করলো কোনো মোবাইল বাজছে, কিন্তু এটা তার মোবাইল রিংটোন না। তাহলে কার মোবাইল হতে পারে? আর সেটা তার রুমে কেন? মোবাইলটা বেজেই চলছে। মোবাইলের শব্দে ঠিকমতো ঘুমাতেও পারছে না সুরভি, তাই ঘুম থেকে ওঠে মোবাইল খুঁজতে লাগলো, কিন্তু কোথায় বাজছে সেটা বুঝতে পারছে না। ঘুম ঘুম চোখে কিছুই বুঝতে পারছিল না সুরভি। তারপর একটু স্থির হয়ে দাঁড়িয়ে থেকে মোবাইলটা ঠিক কোথায় বাজছে সেটা শিওর হওয়ার চেষ্টা করলো। তারপর মনে হলো তার রুমের কোণে থাকা টেবিলের দিক থেকে শব্দটা আসছে। তারপর সুরভি টেবিলের কাছে গিয়ে দেখে একটা মোবাইল। একটু চেনা চেনা লাগলো মোবাইলটা। হাতে নিতেই আবার বেজে উঠল সাদিয়া নামে সেভ করা একটা নাম্বার থেকে কল। তখন সুরভি ফোন রিসিভ করে। হ্যালো, কে? সাকিব সুরভির কণ্ঠ শুনে চিনতে পারল। তারপর বলল, আমি সাকিব। মোবাইলটা তাহলে তোমার বাসায় রেখে এসেছি? ও তুমি? এসে নিয়ে যেও। আচ্ছা, আমি অফিসে যাওয়ার সময় নিয়ে নেব। এখন রাখছি বলে কলটা কেটে দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সাকিব। যাক, তাহলে হারায়নি। তারপর সুরভি মোবাইলটা রেখে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। সকাল 9টা। সুরভি বসে টিভি দেখছে, এমন সময় সুরভির মোবাইলটা বেজে উঠল। মোবাইল হাতে নিয়ে দেখে সুরভির বরের কল। হ্যালো, কেমন আছো? ভালো, তুমি? জি ভালো। একটা সারপ্রাইজ আছে সুরভি। তাই নাকি? কী সারপ্রাইজ? দরজাটা খোলো। কেন? আগে তো খুলবা নাকি? সুরভি একটু অবাক হয়ে দরজা খুলতে গেল, আর দরজা খুলে ইয়া বড় একটা ধাক্কা খেলো। তুমি? কবে কবে আসছো? আর আসার আগে একটা কল দিবা না? কাল ঢাকায় আসছি, আর আজ শুধু তোমার কাছে। আর কল দিলে তো আরও একটা সারপ্রাইজ দেওয়া হবে না? আরও একটা সারপ্রাইজ? তুমি কি আমার জন্য নেকলেস আনছো? না, চলো ভিতরে চলো, পরে জানতে পারবে। তারপর দুজন ভিতরে গিয়ে বসলো। সুরভি বসে আছে আর শরীফ উঠে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। তখন, আমার মোবাইলটা কই সুরভি? এদিকে ওয়াশরুম থেকে কথাটা শুনে চমকে গেল শরীফ। কোনো শব্দ না করে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। শরীফ চিন্তা করলো, মোবাইল যাচ্ছে কে? সুরভি একটু অবাক হয়ে পিছনে ফিরে দেখে সাকিব। সুরভি কোনো কথা বলার আগে সাকিব ভিতরে প্রবেশ করতে করতে বলল, কাল আবুল কোনো প্রবলেম করেনি তো? সুরভি কোনো কথা না বলে একবার ওয়াশরুমের দিকে তাকিয়ে সাকিবকে মোবাইলটা তাড়াতাড়ি দিয়ে বলল, এক্ষুনি চলে যাও এখান থেকে। শরীফ বাসায় আসছে, ও এখন ওয়াশরুমে আছে, প্লিজ সাকিব। কি? তুমি যাও। ওদিকে শরীফ ওয়াশরুমে থেকে সব শুনছে। একটু উকি দিয়ে দেখলো সাকিব। তখন মনে মনে ভাবছে, সাকিবের মোবাইল সুরভির কাছে, আর কাল আবুল প্রবলেম করেছে কিনা, মানে কি এসবের? তাহলে কি আমার অবর্তমানে সাকিব আমার বাসায় আসতো? কিন্তু কেন? সাকিবের সাথে আমার ক্লায়েন্টের সম্পর্ক, তাহলে সুরভির সাথে কি?
এরকম কিছু প্রশ্ন মাথায় নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো শরীফ। কিন্তু সুরভিকে কিছুই বুঝতে দিল না। চলো নাস্তা করব। চলো। তারপর শরীফ আর সুরভি নাস্তা করে নিল। এরপর দুজনে মিলে একটু রেস্ট নিয়ে ঘুরতে বের হলো। সারাদিন ঘুরে সন্ধ্যার আগে বাসায় ফিরল দুজন। এর মাঝে শরীফ লক্ষ্য করে কে যেন সুরভিকে 2-1বার কল দিয়েছিল, কিন্তু সুরভি সেটা রিসিভ করেনি। সেটা যে সাকিব ছিল সেটা এক প্রকার ক্লিয়ার। এখন রাত 10টা। আবুল প্রতিদিনের মতো বলে চলে গেল। শরীফ এবং সুরভি ডিনার সেরে ঘুমিয়ে পড়ল। ওদিকে সাকিব এবং সাদিয়াও ঘুমিয়ে পড়ল প্রতিদিনের মতো। পরের দিন সাকিব প্রতিদিনের মতো অফিস চলে যায়। তারপর দুপুরে লাঞ্চ টাইমে লাঞ্চ করার সময় সাকিবের ফোনে একটা কল আসে। সাকিব মোবাইলটা হাতে নিয়ে একটু অবাক হয়, কারণ কলটা করেছে শরীফ। হ্যালো স্যার, ভালো আছেন? সেটা পরে বলবো, আপনি একটা ঠিকানা দিয়ে এখানে চলে আসবেন অফিস শেষ করে, বলে কলটা কেটে দিল শরীফ।